সেই সকালে বরিশাল বিভাগের এক ছোট্ট গ্রাম এর ধারে গাছের পাতায় শিশিরবিন্দু মুক্তোর মতো লেগেছিল। পাহাড়ি শীতল হাওয়ার মাঝে সাদা ওড়না পরা একজন মহিলা ধীরে ধীরে মক্তবের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার নাম জয়নাব খাতুন, সবাই জয়নাব আপা বলে ডাকে। তিনি গ্রামের মক্তবের শিক্ষিকা, যিনি তার নরম স্বভাব, মিষ্টি কথা এবং ছাত্রদের প্রতি ধৈর্যের জন্য পরিচিত ছিলেন। জয়নাব এই গ্রামের বাসিন্দা নন। তিনি 2 বছর আগে পটুয়াখালীর একটি খানকাহ ছেড়ে এখানে এসেছিলেন, যেখানে তিনি আগে পড়াতেন। গ্রামের মানুষ প্রথমে তাকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছিল, বিশেষ করে কারণ জয়নাব গ্রামের বাচ্চাদের কোনো পারিশ্রমিক ছাড়াই কোরআন শেখাতে সাহায্য করতেন। কিন্তু গত কয়েক মাস ধরে কিছু অদ্ভুত গুজব ছড়াতে শুরু করেছিল। গ্রামের চায়ের দোকানে এক মহিলা ফিসফিস করে বলছিল, জয়নাব আপা কোনো সাধারণ শিক্ষিকা নন ভাই। তার কাছে নাকি অলৌকিক ক্ষমতা আছে। আরেকজন যোগ করল, শুনলাম তার নাকি কেরামত আছে, মরলেও নাকি আবার বেঁচে উঠতে পারেন গু। বাবারে, শুনেই তো ভয় লাগছে। কি এই খবরটি কয়েক সপ্তাহ আগের এক জুম্মাবারের রাতের ঘটনা থেকে শুরু হয়েছিল। সেদিন এক ডাকাত জয়নাবের ঘরে ঢুকেছিল। পরের দিন সকালে গ্রামবাসীরা সেই ডাকাতকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, তার সারা শরীরে আঘাতের চিহ্ন। অথচ জয়নাবের গায়ে সামান্য আঁচড়ও লাগেনি। সেখান থেকেই গুজব বন্য আগুনের মতো ছড়াতে শুরু করে। সেদিন জয়নাব কাঠের দেয়ালের একটি ছোট শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন। বাচ্চারা মাটিতে বসে তাদের কায়দা আর ছোট কোরআন শরীফ খুলে বসেছিল। তার কণ্ঠস্বর ছিল কোমল কিন্তু বাচ্চারা, জ্ঞান শুধু কিতাব থেকে আসে না, আসে সেই অন্তর থেকে যা ইখলাসের সাথে শিখতে চায়, তিনি হাসি মুখে বললেন। কিন্তু জানালার বাইরে থেকে সাধারণ পোশাকে এক ব্যক্তি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। সে ছিল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রফিক আহমেদ, যে তার ঔদ্ধত্য এবং ক্ষমতার অপব্যবহারের জন্য পরিচিত ছিল। শৃঙ্খলাজনিত সমস্যার কারণে তাকে শহর থেকে এখানে বদলি করা হয়েছিল, কিন্তু এই গ্রামে এসে সে নিজেকে রাজা ভাবতে শুরু করেছিল। রফিক জয়নাব সম্পর্কে বেশ কয়েকবার গুজব শুনেছিল। তার মনে হচ্ছিল কেরামত। আরে ধুর, নির্ঘাত কোনো ভণ্ড ফকির গু। এর একটা তদন্ত করতেই হবে, সে মনে মনে ভাবল। সেদিন দুপুরে সে কোনো অনুমতি ছাড়াই মক্তবে হাজির হল। আসসালামু আলাইকুম জয়নাব আপা, সে এক ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সাহেব? রফিক বলল, শুনলাম আপনি এখানে নাকি অদ্ভুত সব শিক্ষা ছড়াচ্ছেন। একটু বুঝিয়ে বলবেন কি? জয়নাব শান্তভাবে তার দিকে তাকালেন। আমি শুধু কোরআন শেখাই সাহেব। এর বেশি কিছু নয়। রফিক তাচ্ছিলের হাসি হাসল। আমি তো শুনেছি আপনি নাকি স্পর্শ না করেই মানুষকে আহত করতে পারেন। দারুণ ক্ষমতা তো। আমাকে একটু দেখান, তাহলে বিশ্বাস করব। কিছু ছাত্রছাত্রী ভয় পেতে শুরু করল। জয়নাব তাদের শান্ত করলেন। বাচ্চারা, তোমরা তোমাদের পড়া মুখস্থ করতে থাকো। আমি পুলিশ সাহেবের সাথে একটু কথা বলে আসি। বাচ্চারা বেরিয়ে যাওয়ার পর রফিক এগিয়ে এল। তার গলার স্বর আরও কর্কশ হল। শুনুন, আমার এলাকায় এসব ভণ্ডামি আমি পছন্দ করি না। যদি শুনি আপনি গ্রামের মানুষকে ধোঁকা দিচ্ছেন, তাহলে কিন্তু আমি আপনাকে গ্রেপ্তার করব। জয়নাব তখনও শান্ত। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই সাহেব। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনি চেয়ারম্যান সাহেবকে জানাতে পারেন। কিন্তু রফিক আরও রেগে গেল। সে ভাবল, এই নরম গলায় কথা বলা মহিলাটি তাকে অপমান করছে। সে জোরে টেবিলে চাপড় মারল, যার ফলে জানালার কাচ কেঁপে উঠল। বেশি চালাকি করবেন না। আমি আপনাকে যে কোনো সময় জেলে পুরতে পারি। জয়নাব দীর্ঘশ্বাস ফেললেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু দয়া করে আমার ছাত্রদের সামনে অভদ্র আচরণ করবেন না। রফিক রাগে গড়গড় করতে করতে চলে গেল এবং যাওয়ার আগে হুমকি দিয়ে গেল, দেখা যাবে পরে। কেরামতিওয়ালা আপা। কয়েকদিন পর রফিক একটি পরিকল্পনা সাজাতে শুরু করল। সে জয়নাবকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে চেয়েছিল। তার 2 সঙ্গীকে নিয়ে সে এক রাতে জয়নাবের বাড়িতে হানা দিল, তল্লাশির অজুহাতে। কিন্তু জয়নাব তাদের আসার খবর আগেই পেয়ে গিয়েছিলেন। তিনি বসার ঘরে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। যখন দরজায় সজোরে ধাক্কা দেওয়া হল, তিনি উঠে দাঁড়ালেন এবং শান্ত মুখে দরজা খুললেন। কি দরকার সাহেব? আমরা খবর পেয়েছি আপনি বাড়িতে তাবিজকবজ আর জাদুর জিনিসপত্র রেখেছেন। আমরা তল্লাশি করতে এসেছি। জয়নাব তাদের কোনো ভয় ছাড়াই ভেতরে আসতে দিলেন। তার বাড়িটি ছিল খুবই সাধারণ। একটি মাত্র ঘর, পুরনো কিতাবে ভর্তি একটি তাক, আর ঘরের এক কোণে একটি জায়নামাজ। আসুন সাহেব, সব খুঁজে দেখুন। আমার কাছে কিতাব ছাড়া আর কিছুই নেই। রফিক আলমারি ঘাঁটতে শুরু করল।
সে কিছুই খুঁজে পেল না, তারপর ইচ্ছাকৃতভাবে জমজমের পানিতে ভরা একটি ছোট বোতল ফেলে দিয়ে চিৎকার করে বলল, এই তো প্রমাণ পাওয়া গেছে। ওটা জমজমের পানি সাহেব, জয়নাব নরম গলায় উত্তর দিলেন। কিন্তু রফিক তাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। মিথ্যা কথা বলবেন না। এটাকে আমি প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারি। সেই মুহূর্তে জয়নাবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু ভয়ের কারণে নয়। তিনি মাথা নিচু করলেন। তার ঠোঁট ধীরে ধীরে নড়ছিল, এমন কিছু পড়ছিলেন যা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, বাতিটা নিভু নিভু করতে লাগল, আর ঠান্ডা বাতাস পর্দাগুলোকে ওড়াতে শুরু করল। রফিক এবং তার দুই সঙ্গী হঠাৎ দম বন্ধ হয়ে আসার মতো অনুভব করল। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, সাহেব, এসব কি হচ্ছে? জয়নাব ধীরে ধীরে চোখ খুললেন। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, যা তার স্বাভাবিক চেহারার থেকে একদম আলাদা। পুলিশ সাহেব, তিনি এক স্থির স্বরে বললেন। নিরপরাধ মানুষকে হয়রানি করবেন না। আপনারা সীমা ছাড়িয়ে যাচ্ছেন। রফিকের শরীর ভারী হয়ে উঠল, তার হাঁটু কাঁপতে শুরু করল। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। তার চোখের সামনে জয়নাবের মুখ যেন এক আলোয় উজ্জ্বল হয়ে উঠল। এটি ভীতিকর ছিল না, কিন্তু ছিল শক্তিশালী এবং কয়েক সেকেন্ড পর তারা সবাই যেন এক শক্তিশালী বাতাসে ধাক্কা খেয়ে বাড়ির উঠোনে ছিটকে পড়ল। রফিক মাটিতে শুয়ে হাঁপাচ্ছিল। জয়নাব ধীরে ধীরে বেরিয়ে এসে বললেন, আমি কাউকে আঘাত করতে চাইনি। কিন্তু আর কখনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসবেন না। পরের দিন সকালে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল। অহংকারী পুলিশ জয়নাব আপার বাড়ির সামনে চিৎটাং হয়ে পড়েছিল। বাজারে এক গ্রামবাসী চিৎকার করে বলল। কেউ কেউ জয়নাবকে কালো জাদুর চর্চাকারী বলে অভিযোগ করতে লাগল। আবার কেউ কেউ বলল, এটা আসমান থেকে আসা শাস্তি। কিন্তু গ্রামের বিচক্ষণ চেয়ারম্যান করিম চৌধুরী গ্রামবাসীদের শান্ত করতে এলেন। গুজব ছড়াবেন না। আমরা সবাই জানি জয়নাব আপা একজন ভালো মানুষ। আসুন আমরা বিষয়টা নিয়ে ভালোভাবে কথা বলি। জয়নাবকে পঞ্চায়েত অফিসে ডাকা হলো ব্যাখ্যা দেওয়ার জন্য। তিনি শান্ত মুখে এবং সাধারণ সাদা সালোয়ার কামিজ পরে এলেন। রফিকও সেখানে উপস্থিত ছিল, কিন্তু তার মুখ ছিল ফ্যাকাশে, লজ্জা এবং বিভ্রান্তিতে পূর্ণ। যখন তাকে কথা বলতে বলা হলো, রফিক কেবল নিচু স্বরে বলল, আমি জানি না কি হয়েছিল। আমার মনে হলো যেন কিছু একটা আমাকে টেনে বাইরে ফেলে দিয়েছে। জয়নাব মাথা নিচু করে বললেন, আমার কোনো শক্তি নেই, কেবল দোয়া ছাড়া। হয়তো আল্লাহ আমাদের সবাইকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে সত্যের সামনে অহংকার করা উচিত নয়। পরিবেশ শান্ত হয়ে গেল। এমনকি বাইরের মুরগির ডাকও যেন অনেক দূর থেকে ভেসে আসছিল। কিন্তু সেই দিনের পর থেকে জয়নাব আরও নিজেকে গুটিয়ে নিলেন। তিনি খুব কমই বাড়ি থেকে বের হতেন। অনেক গ্রামবাসী তাকে সম্মান করত, কিন্তু অনেকেই তাকে ভয় পেতে শুরু করেছিল। কেবল কিছু বিশ্বস্ত ছাত্রছাত্রী তখনও গোপনে কোরআন পড়তে আসত। অন্যদিকে রফিক অস্থির হয়ে উঠল। প্রতি রাতে সে দুঃস্বপ্ন দেখত। এক মহিলার জিকিরের আওয়াজ তার কানে বাজত, এক সাদা আলো তার চোখ ধাঁধিয়ে দিত, এবং হঠাৎ করে দম বন্ধ হয়ে আসার অনুভূতি হতো। সে নিশ্চিত ছিল যে জয়নাবের কাছে এমন কোনো শক্তি আছে যা সাধারণ মানুষ ব্যাখ্যা করতে পারে না। আর সেই ঘটনার 7 দিন পর এক রাতে সে সাহস করে আবার জয়নাবের বাড়িতে গেল। এবার একা। সে জানতে চেয়েছিল আসলে এই মহিলাটি কে এবং তার কেরামতের গল্পটি সত্যি কিনা, যা নাকি মানুষকে মরতে দেয় না। শান্তিপুর গ্রামে রাতটা ছিল নিস্তব্ধ। মৃদু বাতাসে ভেজা মাটির গন্ধ ভেসে আসছিল। দূরে থেকে মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছিল। জয়নাব আপার সাধারণ কাঠের বাড়িতে তেলের বাতি তখনও টিমটিম করে জ্বলছিল। জয়নাব তার ছোট ডায়েরিতে কিছু লিখছিলেন, যে ডায়েরি কেউ কখনো দেখেনি। সেই পাতায় লেখা ছিল, হে আল্লাহ, আমাকে মানুষের অপবাদ থেকে রক্ষা করো। এই রহস্য অহংকারের জন্য নয়, বরং তোমার দেওয়া আমানত রক্ষা করার জন্য। হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ শোনা গেল। আস্তে কিন্তু ছন্দে, টক টক টক। জয়নাব দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন কে এসেছে। ভেতরে আসুন রফিক সাহেব, তিনি না উঠেই বললেন। দরজাটা ক্যাচ করে খুলে গেল। তার পেছনে রফিক দাঁড়িয়ে ছিল ক্লান্ত মুখে, চোখের নিচে কালি, আর কপালে ঠান্ডা ঘাম। আমি শুধু একটু কথা বলতে এসেছিলাম, সে আস্তে করে বলল। বসুন, জয়নাব উত্তর দিলেন। তিনি শান্তই ছিলেন, যদিও তার মনে এক ধরনের সতর্কতা ছিল। রফিক বসল, কিন্তু তার চোখ সরাসরি জয়নাবের দিকে তাকাতে সাহস পাচ্ছিল না। সেই রাতের পর থেকে আমি ঘুমাতে পারছি না। প্রতি রাতে অদ্ভুত স্বপ্ন দেখি।
এক মহিলার কোরআন তেলাওয়াতের শব্দ শুনি, কিন্তু তার মুখ দেখতে পাই না। আমার ভয় করছে। জয়নাব আপাঘু জয়নাব কিছুক্ষণ চুপ করে রইলেন। এই ভয় হয়তো আমার জন্য নয়, বরং আপনার নিজের কাজের জন্য। রফিক মাথা নিচু করল। আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। আমি অহংকারী ছিলাম, রুছিলাম। কিন্তু তখন আমি শুধু নিশ্চিত করতে চেয়েছিলাম যাতে গ্রামবাসীরা প্রতারিত না হয়। আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম। যদি ভালো উদ্দেশ্য নিয়ে দায়িত্ব পালন করা হয়, তবে তার সাথে ঘৃণা মিশে থাকে না। জয়নাব নরম স্বরে উত্তর দিলেন। তিনি উঠে দাঁড়ালেন এবং একটি মাটির কলসি থেকে পানি ঢাললেন। পানি খান সাহেব। কি রফিক কাপা কাপা হাতে গ্লাসটা নীল। সে অনেকক্ষণ জয়নাবের দিকে তাকিয়ে রইল। লোকেরা বলে আপনার কাছে নাকি এমন কেরামত আছে যা মানুষকে আবার জীবিত করতে পারে। এটা কি সত্যি? জয়নাব মৃদু হাসলেন। যদি কেউ সত্যিটা জানতে চায়, তবে তাকে যে কোনো সত্যি শোনার জন্য প্রস্তুত থাকতে হবে, এমনকি যা সে শুনতে চায় না সেটাও। আসলে এই কেরামতের ধারণাটা মানুষ যা ভাবে তা নয় সাহেব। এটা কোনো জাদু নয়, মৃত্যুকে চ্যালেঞ্জ করার কোনো শক্তি নয়, বরং জীবনের অর্থ খোঁজার এক দীর্ঘ পথের অংশ। রফিক চুপ করে রইল। সে এর মানে বুঝতে পারছিল না। কিন্তু জয়নাব ধীরে ধীরে বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বর যেন অতীতের কোনো গল্প, যা বাতাস ফিসফিস করে শুনিয়ে দিচ্ছে। বহু বছর আগে, শান্তিপুরে আসার আগে, জয়নাব পটুয়াখালীর এক পুরনো খানকাহ আল মুহিব্বিনের একজন ছাত্রী ছিলেন। সেখানকার পীর মাওলানা হাশিম উদ্দিন একজন সংসার বিরাগী এবং উচ্চ আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী আলেম হিসেবে পরিচিত ছিলেন। জয়নাব কোনো সাধারণ ছাত্রী ছিলেন না। ছোটবেলা থেকেই তিনি এতিম ছিলেন। মাওলানা হাশিম উদ্দিনই তাকে আশ্রয় দিয়েছিলেন এবং তাকে কোরআন, ফিকহ এবং তাসাউফ শিখিয়েছিলেন। কিন্তু তিনি সবচেয়ে বেশি যা শেখাতেন তা হল অপমান এবং কষ্ট সহ্য করার ধৈর্য। এক রাতে, যখন জয়নাবের বয়স মাত্র 20, তাদের খানকাহ কিছু লোক দ্বারা আক্রান্ত হল, যারা মাওলানা হাশিম উদ্দিনকে কালো জাদুর চর্চাকারী বলে অভিযোগ করেছিল। তার বাড়ি এবং কিতাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল। জয়নাব ছোট ছোট ছাত্রছাত্রীদের রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু মাওলানা হাশিম উদ্দিন ধরা পড়েছিলেন এবং তাকে নির্মমভাবে প্রহার করা হয়েছিল। মুমূর্ষু অবস্থায় মাওলানা হাশিম উদ্দিন জয়নাবের হাত ধরে ফিসফিস করে বলেছিলেন, মা, মনে রেখো, এই আধ্যাত্মিক শক্তি মৃত্যুকে চ্যালেঞ্জ করার জন্য নয়, বরং জীবনকে স্মরণ করার জন্য। যে ব্যক্তি নিজের সত্তার হাকিকত দেখতে পায়, তার ভাগ্য পূরণ হওয়ার আগে তার রূহ শরীর ছাড়ে না। জয়নাব সেই রাতে অঝরে কেঁদেছিলেন। মাওলানা হাশিম উদ্দিনের মৃত্যুর পর তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বছরের পর বছর ধরে তিনি জিকির, লেখালেখি এবং রোজা রাখার মাধ্যমে নিজেকে গভীর সাধনায় নিমজ্জিত করেছিলেন, যতক্ষণ না তিনি এমন কিছু অনুভব করেন যা ব্যাখ্যা করা যায় না। এটা কোনো শক্তি ছিল না, বরং এমন এক প্রশান্তি যা মৃত্যুর ভয়কে ছাড়িয়ে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তার গুরু যে কেরামতের কথা বলতেন তা কোনো জাদু নয়। এটি ছিল আত্মার জাগরণের জ্ঞান, অর্থ এবং চেতনার মধ্যে বেঁচে থাকার ক্ষমতা, এমনকি যখন শরীরকে আঘাত করা হয় বা পরীক্ষা করা হয়। সেই রাতে ফিরে এসে জয়নাব রফিকের দিকে কোমল দৃষ্টিতে তাকালেন। রফিক সাহেব, আপনি কি জানেন কেন আমি ভয় পাইনি যখন আপনি আমার বাড়ি তল্লাশি করছিলেন? রফিক মাথা নাড়ল। কারণ আমি জানি মানুষ কেবল চামড়াকে আঘাত করতে পারে, আত্মাকে নয়। আত্মা দোয়া এবং বিশ্বাসের সাথে বেঁচে থাকে। এটাই আসল কেরামত। রফিক ঢোক গিল। কিন্তু সেদিন আমরা সবাই ছিটকে পড়লাম কেন? আমার মনে হলো যেন কোনো এক অদ্ভুত শক্তি আমাকে টেনে নিয়ে গেল। ওটা আমার কারণে হয়নি সাহেব। হয়তো আপনি খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। আল্লাহ আমাকে রক্ষা করেছেন কারণ আমি শক্তিশালী বলে নয়, বরং আমার ছাত্রছাত্রীদের দোয়ার কারণে, যাদের আমি প্রতিদিন শেখাই। জয়নাব তখন তাক থেকে একটি ছোট কোরআন শরীফ নিলেন। আপনি কি জানেন, এই আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা ভয় পেও না। নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আমি শুনি এবং আমি দেখি। সূরা তোহা 4:6। যে ব্যক্তি এই বাক্যে পুরোপুরি বিশ্বাস রাখে, সে কাউকে ভয় পায় না। রফিক অনেকক্ষণ মাথা নিচু করে রইল। তার বুকে এক ধরনের লজ্জা চেপে বসেছিল। আমি চাচ্ছি। আমি আপনাকে নিয়ে যা তা অভিযোগ করেছি। আমি শুধু সেই ভয়টা দূর করতে পারছিলাম না। ভয় হলো এই চিহ্ন যে আপনার অন্তর এখনও জীবিত সাহেব। কিন্তু তাকে ঘৃণায় পরিণত হতে দেবেন না। রফিক উঠে দাঁড়াল, বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হল। কিন্তু দরজার দিকে পা বাড়ানোর আগে জয়নাব আস্তে করে বললেন, রফিক সাহেব, আপনার স্বপ্নগুলোর ব্যাপারে সতর্ক থাকুন। ওগুলো কোনো উপদ্রব নয়, বরং সতর্কবার্তা।
আপনার অতীতের এমন কিছু আছে যা এখনও শেষ হয়নি। রফিক অবাক হয়ে তাকাল। আপনার মানে? আপনি কি কখনো কোনো নিরপরাধ মানুষকে আঘাত করেছিলেন, তাই না? রফিক চুপ করে গেল, তার মুখ শক্ত হয়ে গেল। আগে যখন শহরে ছিলাম, এক তল্লাশির সময় আমি এক যুবককে গুলি করেছিলাম। আমি ভেবেছিলাম সে চোর, কিন্তু আসলে সে ছিল না। জয়নাব ধীরে ধীরে মাথা নাড়লেন। স্বপ্নটা কোনো অভিশাপ নয়, ওটা ক্ষমার দরজা। যদি আপনি ক্ষমা চাওয়ার সাহস করেন, তবে স্বপ্নটা থেমে যাবে। সেই রাতে রফিক জয়নাবের বাড়ি থেকে এক মিশ্র অনুভূতি নিয়ে ফিরে গেল। তার মনে হল যেন সে দুনিয়ার এমন এক দিক দেখেছে যা সে এতদিন উপেক্ষা করে এসেছে। এমন এক দুনিয়া যেখানে সত্যকে পদ বা অস্ত্র দিয়ে মাপা হয় না, বরং আন্তরিকতা দিয়ে মাপা হয়। এর পরের দিনগুলোতে শান্তিপুর গ্রাম আবার শান্ত হতে শুরু করল। জয়নাব আবার পড়ানো শুরু করলেন। কিন্তু এবার গ্রামবাসীরা শুধু কোরআন পড়তে আসত না, পরামর্শের জন্যও আসত। তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে জয়নাব কোনো জাদুকর নন, বরং এমন একজন মানুষ যিনি ধৈর্য এবং দোয়ার অর্থ বোঝেন। অন্যদিকে রফিক পুরোপুরি বদলে গেল। সে প্রায় কোনো বিনিময় ছাড়াই গ্রামবাসীদের সাহায্য করত, গ্রামের উন্নয়নমূলক কাজে অংশ নিত, এমনকি জয়নাবের বাড়ির কাছের ছোট মসজিদে নামাজ পড়তেও যেত। কিন্তু একটি বিষয় তখনও তার মনে খচখচ করত। যখনই সে তাহাজ্জুদের নামাজ পড়ত, সে স্বপ্নে মাওলানা হাশিম উদ্দিনের ছায়া দেখত এবং এক মৃদু কণ্ঠ ফিসফিস করে বলত, তোমার ভেতরের মৃত সত্তাকে জীবিত করো, তাহলেই তুমি আসল আধ্যাত্মিকতার অর্থ বুঝবে। কি এই বাক্যটি তাকে বিভ্রান্ত করত। কিন্তু কেন জানি না, যখনই সে এই কণ্ঠস্বর শুনত, তার মন আরও শান্ত হয়ে যেত। একদিন বিকেলে মক্তবে, যখন আকাশ কমলা রঙে ছেয়ে গিয়েছিল, রফিক মক্তবে এল। জয়নাব বারান্দায় বসে তার ছাত্রদের জন্য বই প্রস্তুত করছিলেন। জয়নাব আপা, সে আস্তে করে বলল। আমি শিখতে চাই। কি শিখতে চান সাহেব? জীবনকে শিখতে চাই। জয়নাব হাসলেন। এটাই তো আসল আধ্যাত্মিকতার শুরু। তারপর তারা অনেকক্ষণ ধরে কথা বলল অন্তর নিয়ে, অতীতের ভুল নিয়ে, আর সেই দোয়া নিয়ে যা মৃত আশাকে জীবিত করতে পারে। জয়নাব কখনো শিক্ষকের মতো কথা বলেননি, বরং একজন মায়ের মতো যিনি ধৈর্যের সাথে মনে করিয়ে দেন। রফিক অবশেষে কেঁদে ফেল। প্রথমবারের মতো তার চোখ দিয়ে পানি পড়ল, ভয়ের কারণে নয়, বরং এতদিন অহংকারে জীবন কাটানোর পর নিজেকে হালকা অনুভব করার কারণে। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। শহর থেকে খারাপ খবর এলো। একটি রিপোর্ট এলো যে রফিকের পুরনো মামলার আবার তদন্ত হবে। সে জানত যে তার অতীতকে এত সহজে মুছে ফেলা যাবে না। কিন্তু এবার সে আতঙ্কিত হল না। সে জয়নাবের কাছে বিদায় নিতে এলো। আমার হয়তো শহরে ফিরে যেতে হবে আপা। কি হবে জানি না, কিন্তু আমি আর পালাতে চাই না। জয়নাব শুধু বললেন, শান্ত মনে যান। মৃত্যুকে ভয় পাবেন না। ভয় করুন যদি সত্য ছাড়া জীবন কাটাতে হয়। রফিক মাথা নেড়ে শান্ত মুখে রওনা দিল। দূর থেকে জয়নাব তার চলে যাওয়া দেখছিলেন। বিকেলের বাতাস তার সাদা ওড়নাটা আস্তে করে ওড়াচ্ছিল। তিনি জানতেন রফিকের যাত্রা সবে শুরু হয়েছে এবং হয়তো তা সাধারণ মানুষের কল্পনার মতো শেষ হবে না। সেই রাতে প্রবল বৃষ্টি নামল। বজ্রপাতের ঝলকানিতে শান্তিপুর গ্রামের আকাশ মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছিল। তার ছোট কাঠের বাড়িতে জয়নাব আপা জায়নামাজে বসে একটি কিতাব পড়ছিলেন, তার সামনে তেলের বাতিটা হাওয়ায় কাঁপছিল। তিনি জানতেন কিছু একটা ঘটতে চলেছে। কিভাবে যেন বড় কোনো পরীক্ষা আসার আগে তার এই অনুভূতিটা সবসময় হতো। দূর থেকে মোটরবাইকের শব্দ শোনা গেল। দুটো বড় মোটরবাইক তার বাড়ির সামনে এসে থামল। জানালার ফাঁক দিয়ে জয়নাব দেখলেন কালো জ্যাকেট পরা তিনজন লোক নামল, তাদের হাতে টর্চলাইট এবং জ্যাকেটের নিচে কিছু একটা লুকানো। তাদের মধ্যে একজন কর্কশ গলায় চিৎকার করে বলল, জয়নাব খাতুন, আমরা পুলিশ থেকে এসেছি। রফিকের মামলা নিয়ে কথা বলতে চাই। জয়নাব উঠে দাঁড়ালেন এবং সজোরে ধাক্কা দেওয়া দরজার দিকে তাকালেন। ভেতরে আসুন সাহেব। দরজা খোলার সাথে সাথেই তিনজন লোক কোনো অনুমতি ছাড়াই ভেতরে ঢুকল। তাদের একজন সরাসরি একটি কাগজ দেখাল। আমাদের নির্দেশ আছে আপনাকে থানায় নিয়ে যাওয়ার। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গ্রামবাসীদের উস্কানি দিচ্ছেন। জয়নাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কে অভিযোগ করেছে? নতুন ওসি সাহেব। আর শোনা যাচ্ছে রফিকও নাকি কাল থেকে নিখোঁজ। শেষবার তাকে আপনার সাথেই দেখা গিয়েছিল। জয়নাব চুপ করে গেলেন। তার মনে একটা খারাপ কিছুর আশঙ্কা হল। রফিক কাল শহরে ফিরে যাওয়ার জন্য বিদায় নিয়েছিল, কিন্তু তারপর থেকে সে কোনো খবর দেয়নি। শহরের থানায় তখন পরিবেশ উত্তপ্ত।
ইন্সপেক্টর কামাল হোসেন, নতুন ওসি, যিনি কঠোর এবং উচ্চাবিলাসী হিসেবে পরিচিত, তিনি এক রহস্যময় ব্যক্তির কাছ থেকে একটি রিপোর্ট পেয়েছিলেন। সেই ব্যক্তি দাবি করেছিল যে তার কাছে প্রমাণ আছে যে জয়নাব কালো জাদু ব্যবহার করে গ্রামবাসীদের, এমনকি রফিককেও প্রভাবিত করেছেন। যদি এটা সত্যি হয় যে ওই মহিলার কাছে মানুষকে বশ করার মতো কোনো ক্ষমতা আছে, তবে এটা একটা বড় হুমকি হতে পারে, কামাল বলল। আজ রাতেই তাকে ধরে আনোক, তাই তার ৩ জন লোক গ্রামে রওনা দিল। কিন্তু তারা জানত না যে রফিকও ঠিক সেই সময়েই গ্রামের দিকে আসছিল, এটা প্রমাণ করতে যে এই সব অভিযোগ বানোয়াট এবং থানার ভেতরকার কোনো শত্রু দ্বারা সাজানো হয়েছে। জয়নাবের বাড়িতে ৩ জন অফিসার ঘরের জিনিসপত্র ঘাঁটতে শুরু করল। তারা কিতাব, তসবিহ এবং জমজমের পানির বোতল খুঁজে পেল। এটা কি? তাবিজ? একজন রুস্বরে প্রশ্ন করল। ওটা পবিত্র পানি। দয়া করে অপমান করবেন না, জয়নাব আস্তে করে উত্তর দিলেন। কিন্তু তাদের মধ্যে হ্যারি নামের এক যুবক অফিসার বোতলটিকে লাথি মেরে ভেঙে ফেল। জমজমের পানি মেঝেতে ছড়িয়ে পড়ল। জয়নাব চোখ বন্ধ করলেন। মনে মনে তিনি দোয়া পড়ছিলেন। কিন্তু হ্যারি যখন আরও কাছে এসে তাকে চড় মারতে উদ্যত হল, হঠাৎ খোলা জানালা দিয়ে প্রবল বাতাস বইতে শুরু করল। বাতি নিভে গেল, সব অন্ধকার হয়ে গেল। কিছু পড়ার বিকট শব্দ শোনা গেল। ২ জন অফিসার চিৎকার করে উঠল, সাহেব, এসব কি হচ্ছে? অন্ধকারের মধ্যে হ্যারি দেয়ালে ছিটকে পড়ল। তার শরীর যেন কোনো অদৃশ্য কিছু দ্বারা আঘাত পেয়ে শক্ত হয়ে গেল। যখন বাতি আবার জ্বলে উঠল, জয়নাব একই জায়গায় বসেছিলেন। তার চোখ বন্ধ, মুখ শান্ত, কিন্তু ঘরের ভেতরের বাতাসটা অন্যরকম লাগছিল। যেন তার দোয়া এবং শ্বাসের মধ্যে জীবন্ত কিছু একটা ছিল। অন্য অফিসাররা ভয় পেয়ে গেল। তারা হ্যারিকে টেনে বাইরে নিয়ে গেল। তাদের মধ্যে একজন পিস্তল বের করে তাক করল। বেশি চালাকি করবেন না, মহিলা। জয়নাব ধীরে ধীরে চোখ খুললেন। যদি নিজেকে শক্তিশালী মনে করো, তবে গুলি করো। তার কণ্ঠস্বর ছিল স্থির কিন্তু গভীর। লোকটি কাঁপতে লাগল। ট্রিগারে রাখা তার আঙুলটা থরথর করে কাঁপছিল। সে গুলি করতে চাইল, কিন্তু পারল না। তার শরীর যেন কোনো অদৃশ্য শক্তি দ্বারা আটকে গেছে। তখনই একটি মোটরবাইকের শব্দ কাছে আসতে শোনা গেল। সাব ইন্সপেক্টর রফিক বৃষ্টিতে ভেজা অবস্থায় এসে পৌঁছাল। তার মুখ ছিল আতঙ্কিত। থামো! তোমাদের অস্ত্র নামাও! রফিক সরাসরি জয়নাবকে জড়িয়ে ধরল। জয়নাব আপা, আমি চাচ্ছি। ওরা ভুল বুঝেছে কিন্তু তারা আর কথা বলার সুযোগ পেল না। বাইরে পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। ইন্সপেক্টর কামাল হোসেন নিজে ৪ জন সশস্ত্র অফিসার নিয়ে হাজির হল। যথেষ্ট হয়েছে। ২ জনকেই গ্রেপ্তার করো, কামাল চিৎকার করে বলল। রফিক জয়নাবকে রক্ষা করার জন্য সামনে দাঁড়াল। করবেন না, স্যার। এটা একটা ভুল বোঝাবুঝি। আমি সেই রিপোর্ট শহরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু পরে জানতে পারি ওটা নকল ছিল। কেউ একজন এনাকে ফাঁসাতে চাইছে। কামাল শুনতে রাজি ছিল না। সে এগিয়ে এসে রফিককে এমন জোরে চড় মারল যে সে মাটিতে পড়ে গেল। ওই মহিলার পক্ষ নিস না, রফিক। আমি জানি সে তোর মাথায় জাদু করেছে। জয়নাব কামালের দিকে করুণ চোখে তাকালেন। আপনি যদি খারাপ উদ্দেশ্য নিয়ে এসে থাকেন, আমি শুধু দোয়া করতে পারি যেন আল্লাহ আপনার বিচার তার ন্যায় বিচারের মাধ্যমে করেন। কেরামতের বড়াই। কামাল জয়নাবের দিকে পিস্তল তাক করল। দেখি তোর ক্ষমতা কত শক্তিশালী। একটা গুলির শব্দ রাতের নীরবতা ভেঙে দিল। জয়নাব ঝাঁকুনি দিয়ে উঠলেন। তার কাঁধ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। তিনি মেঝেতে লুটিয়ে পড়লেন, নিস্তব্ধ। রফিক চিৎকার করে উঠল, জয়নাব আপা! কিন্তু জয়নাব চুপ। তার চোখ বন্ধ। কামাল সন্তুষ্ট হয়ে হাসল। দেখলে তো, সবই রূপকথা। কিন্তু হঠাৎ আবার বাতাস বইতে শুরু করল। বজ্রপাতের শব্দে ছাদ কেঁপে উঠল। বাতি পুরোপুরি নিভে গেল। মেঝেতে পড়ে থাকা জয়নাবের শরীর ধীরে ধীরে নড়তে লাগল। তার কাপড়ের রক্ত পড়া বন্ধ হয়ে গেল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। সেই চোখ ছিল কোমল আলোয় পূর্ণ। পুরো ঘরটা এক মিষ্টি সুগন্ধে ভরে গেল, যেন বেলি ফুলের বাগান। রফিক হতবাক হয়ে গেল। অন্য অফিসাররা ভয়ে পিছিয়ে গেল। জয়নাব কাঁধে হাত দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কামাল সাহেব, নিরপরাধ মানুষের রক্ত দেখে কি আপনি সন্তুষ্ট? কামাল চুপ করে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই তুই মানুষ না অন্য কিছু? আমি সাধারণ মানুষ, সাহেব। কিন্তু আমি একা নই। আল্লাহই জীবন দেন, আমি নই। রফিকে কেঁদে ফেল। সে জানত এটাই সেই আধ্যাত্মিকতার আসল অর্থ।
এটা লাশ হয়ে বেঁচে ওঠা নয়, বরং এমন এক চেতনার মধ্যে বেঁচে থাকা যা গুলি, ভয় বা ঘৃণা দিয়ে শেষ করা যায় না। জয়নাব হাঁটু গেড়ে বসে থাকা কামালের দিকে এগিয়ে গেলেন। সাহেব, প্রতিটি ক্ষমতা ধ্বংস হয়ে যায় যদি তা সততার উপর ভিত্তি করে গড়ে না ওঠে। আইনকে নিপীড়নের হাতিয়ার বানাবেন না। কামাল মাথা নিচু করে তার পিস্তলটা ফেলে দিল। সে থরথর করে কাঁপছিল। আমি ভুল করেছি। বৃষ্টি থেমে যাওয়ার পর কয়েকদিন পর জয়নাব আপাকে গুলি করার খবর ছড়িয়ে পড়ল। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি সত্যিই বেঁচে ছিলেন। তার কাঁধে কেবল একটি ছোট ক্ষতচিহ্ন ছিল। ইন্সপেক্টর কামাল হোসেনকে শেষ পর্যন্ত তার পদ থেকে সরিয়ে দেওয়া হল। অন্যদিকে রফিকের সম্মান পুনরুদ্ধার করা হল। গ্রামের মানুষ জয়নাবকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করল। তিনি আর কেবল একজন শিক্ষিকা নন, বরং এমন এক ব্যক্তিত্ব যিনি মনে করিয়ে দেন যে সত্যিকারের ঈমানের জন্য শক্তির প্রদর্শনীর প্রয়োজন হয় না, বরং অপবাদের মাঝেও হৃদয়ের দ্বিতার প্রয়োজন হয়। একদিন বিকেলে যখন সব শান্ত হয়ে গিয়েছিল, রফিক মক্তবে কিছু বেলি ফুল নিয়ে এল। জয়নাব আপা, সে বলল, আমি এখনও বুঝতে পারছি না সেদিন রাতে আপনি কিভাবে উঠে দাঁড়িয়েছিলেন। জয়নাব হাসলেন। আমি উঠিনি সাহেব। যাদের আমি পড়াই তাদের দোয়াই আমাকে জাগিয়ে তুলেছিল। এটাই হলো কেরামত। যতক্ষণ দোয়া থাকে মানুষ কখনো পুরোপুরি মরে না। রফিক তার হাতের ফুলের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তাহলে আমিও সেইভাবে দোয়া করতে শিখতে চাই। জয়নাব বিকেলের লালচে আকাশের দিকে তাকালেন। তাহলে শুরু করুন সেই মানুষটিকে ক্ষমা করে দিয়ে যাকে আপনি একসময় ঘৃণা করতেন। এটাই আবার নতুন করে জীবন ফিরে পাওয়ার প্রথম পদক্ষেপ। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। পরের রাতে জয়নাব স্বপ্নে দেখলেন মাওলানা হাশিম উদ্দিন একটি নদীর তীরে শান্ত হাসি মুখে দাঁড়িয়ে আছেন। জয়নাব, তোমার কাজ এখনও শেষ হয়নি। এই আধ্যাত্মিক জ্ঞান নিজের কাছে রাখার জন্য নয়, বরং তাদের পথ দেখানোর জন্য যাদের অন্তর মরে গেছে, যাতে তারা আবার জীবিত হতে পারে। জয়নাব চোখ থেকে পানি পড়তে পড়তে ঘুম থেকে জেগে উঠলেন। তিনি জানতেন যাত্রা এখনও শেষ হয়নি, কিন্তু এখন তার মন শান্ত। কারণ তিনি অবশেষে বুঝতে পেরেছিলেন, আসল রহস্য শরীরের পুনরুজ্জীবনের নয়, বরং সেই আত্মার যা ঘৃণা এবং অবিচারের দ্বারা কখনো মৃত হতে পারে না।